ডক্টর ইউনূসের স্বৈরাচারী জন্য সারা দেশে ভূমিকম্প হচ্ছে। একাধিক বিশ্লেষক বলছেন এটা একটা বার্তা এবং আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে একটা বৃহৎ আকারে ভূমিকম্প হতে পারে। এদিকে আজ সারা দেশে তুলপাড় পরিস্থিতি 2 দিনের ভূমিকম্প নিয়ে। অনেকে সরাসরি ডক্টর ইউনূসকে দোষারোপ করছে তার শাসনের জন্য এমন হয়েছে বলে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী এবার সুযোগ পেয়ে একসাথে রাজপথে নামে। আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষে যত মানুষ রয়েছে সবাইকে এক কাতারে এনে রাজপথে নামা। এখনই সময়, লোহা গরম থাকতে থাকতেই জায়গা মতো দিয়ে দিতে হবে, তাহলেই কাজে আসবে। যেভাবে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চাইছিল পাক বাহিনীরা, কিন্তু দিতে পারে নাই। 71-এ জনগণ দেখাই দিছে, জেল ভেঙে তো বের হইছেই। মনে হচ্ছে সকল কিছু সেনাবাহিনীর প্রধান মেটিকুলাস ডিজাইন করে তিনিই তৈরি করেছেন, আর সকলে এমনিতেই শো, এমন মনে হলো। আদৌ কি সকল কিছু পিছিয়ে সেনাবাহিনীর প্রধান ছিল? আমার অনেক আগে থেকেই মনে হয়েছিল, এখনো তা মনে হচ্ছে। সেনাবাহিনীর প্রধানের যোগ সাজস ছাড়া 5 আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো ইম্পসিবল ছিল। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পুরা দেশ নৈরাচৈরা উঠছে। দেখেন, একটা ভিডিও দেখলাম, অনেক ভিডিও আছে আপনারা দেখতেছেন, অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে। যদিও বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা উপদেষ্টা তার নিজ নিজ সম্পদের বিবরণ দিবেন, কিন্তু আজ পর্যন্ত কোন উপদেষ্টা কি তার সম্পদের বিবরণ দিয়েছেন? দেন নাই। তাহলে কয় টাকা ইনকাম করলেন, আবার কয় টাকা দেশের বাইরে পাচার করলেন, এই সমস্ত বিষয় সামনে আনার যে প্রক্রিয়াটা, সেটা আপনি স্বচ্ছভাবে যে করবেন তার কি গ্যারান্টি আছে? ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের সম্পদের বিবরণ নিয়ে অনেক কথা হচ্ছে একদিকে, অন্যদিকে দেশের মধ্যে গত 2 দিন দিয়ে 2টি ভূমিকম্প হয়েছে, এইটা নিয়ে ডক্টর ইউনূসকে সবাই দোষারোপ করতেছে। অনেক মানুষ আগে বলতো, এখনো বলতেছে যে দেশে যদি স্বৈরাচারী শাসন হয় বা দেশের শাসন ব্যবস্থা যদি খারাপ হয় বা দেশের অবস্থা যদি খারাপ হয়, তাহলে সেই দেশে ভূমিকম্প হয় বা আল্লাহ সেই দেশের উপর অনেক প্রভাব ফেলে। এখন আমরা দেখতে পাচ্ছি সেই কথাগুলোই আওয়ামী লীগ কর্মীরা বলতেছে, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা রাজপথেও নামতে শুরু করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা যা যা বলতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের উপরও যে প্রভাব পড়তেছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গত 36 ঘন্টার ব্যবধানে বাংলাদেশে 3 বার ভূমিকম্প হয়েছে। গতকাল দুপুরে হয়েছিল, যার কম্পনের মাত্রা ছিল অনেক বেশি, এবং আজ সকালে হয়েছে, এবং সন্ধ্যা 6টার পর আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। একাধিক বিশ্লেষক বলছেন এটা একটা বার্তা এবং আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে একটা বৃহৎ আকারে ভূমিকম্প হতে পারে। এটার মাত্রা যদি 7 বা তার অধিক চলে যায়, সেক্ষেত্রে বিশেষ করে ঢাকাকে কোনোভাবে রক্ষা করা পসিবল না। সো ঢাকাবাসীর উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, আপনারা যারা বিশেষ করে পুরান ঢাকায় থাকেন, যেখানে অনেক বেশি হতাহতের একটা সংখ্যা আছে, সেখান থেকে আপনারা যদি সম্ভব হয় কিছুদিনের জন্য চলে যান, ঢাকার বাইরে চলে যান। প্রয়োজনে সেই এলাকাকে এড়িয়ে চলেন, কারণ ভূমিকম্প হলে পুরান ঢাকায় উদ্ধার কাজ করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আমাদের দায়িত্ব সচেতন করা। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে যতটুকু জেনেছি শুনেছি সেই সাধ্যমতো আপনাদের সচেতন করে দিলাম, বাকিটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। ইসলাম ধর্ম কি বলে? যখন বাংলাদেশে একের পর এক ভূমিকম্প হচ্ছে, তখন আমি বাংলাদেশের সেই তথাকথিত মৌলবী তৌহিদি জনতা, তাদের একটা বার্তা দেওয়ার জন্য একটু ঘাটাঘাটি করলাম, স্টাডি করলাম, করে দেখলাম ইসলামে স্পষ্ট লিখিত আছে, প্রাকৃতিক দুর্যোগ হয় যখন কোনো দেশে, সে দেশের শাসন ক্ষমতায় যে থাকে তার মধ্যে কোনো ন্যায় বিচারের প্রবণতা থাকে না, নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, সমাজে আইনের শাসন অনুপস্থিত হয়, অন্যায় অত্যাচারের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়। অর্থাৎ একটা রাষ্ট্রে অবক্ষয়ের জন্য, সামাজিক অবক্ষয় থেকে শুরু করে সবকিছুতে অবক্ষয়ের জন্য যা যা উপাদান প্রয়োজন হয়, যখন সেই উপাদানগুলো রাষ্ট্রে দেখা যায় এবং রাষ্ট্রে কোনো আইনের শাসন থাকে না, তখনই প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। এটা একটা সতর্ক বার্তা, হুঁশিয়ারি বার্তা। বাংলাদেশে যেহেতু ভূমিকম্প হচ্ছে একের পর এক, আমরা কি ভেবে নেব আমাদের আন্তর্জাতিক সুদখোর, আন্তর্জাতিক সুদরাজ, তার শাসনামলে বাংলাদেশে কিভাবে আইনের শাসন বিঘ্নিত হচ্ছে, কিভাবে ভিন্নমতের মানুষদেরকে ধরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে, কিভাবে ভিন্নমতের উপর অমানবিক নির্যাতন চলমান রয়েছে, সবকিছু দেখে কি সৃষ্টিকর্তা একটা বার্তা পাঠিয়ে দিল, আর বেশি যদি এভাবে চলতে থাকে তবে আমি তোমাদের ধ্বংস করে দেব? হতেই পারে। ইসলাম সেটাই বলছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে নারী নির্যাতনের ঘটনা 2-1টা ঘটে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও ঘটে, আমাদের দেশেও ঘটে, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বিগত সরকারের শাসনামলেও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে, ধর্ষণ হয়েছে। কিন্তু আপনারা কখনো দেখেছেন উন্মুক্ত মাঠে ধর্ষণ করে সেটা ভিডিও ধারণ করে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতে? দেখেছেন কোথাও? কেউ বলতে পারবেন? বাংলাদেশে ইউনূসের শাসনামলে এইটা হয়েছে আজকে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা, সেখানকার শিবগঞ্জ উপজেলায় একটা নারীকে দুজন পুরুষ ধর্ষণ করেছে এবং সেই ভিডিও ধারণ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন? যারা ইসলাম ধর্মাবলম্বী, আপনারা নিশ্চয়ই আইয়ামে জাহিলিয়াতের যুগ সম্পর্কে আপনাদের ধারণা আছে। তৎকালীন সময়ে ধর্ষণ, খুন, গুম, জখম সবকিছু চলমান ছিল। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগকে আমরা এখন ইউনূসে জাহিলিয়াতের যুগ বলবো? এটা বলতে হচ্ছে গত 15 মাসে বাংলাদেশে ঠিক কতগুলা ধর্ষণ হয়েছে এটার সঠিক সংখ্যা আজ অব্দি কেউ বলতে পারবে না। সেই পরিসংখ্যান নাই, কারণ এমন কোনো রাত, এমন কোনো দিন আমরা অতিবাহিত করি নাই যেদিন ধর্ষণ বাংলাদেশে হয়নি। আজকে রাজশাহীর এই ঘটনা দেখার পর নির্দ্বিধায় বলতে বাধ্য হচ্ছি, এই রাষ্ট্র আমার না, এই রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করি নাই, এই রাষ্ট্রে আমি কখনো ছিলাম, এটা আমি কখনো আর বলবো না। এই অপশাসন, এই অপসংস্কৃতি, এই দুর্বৃত্তায়ন, এই নৈরাজ্যের বাংলাদেশ যেদিন ঠিক হবে, যেদিন স্বাভাবিক বাংলাদেশে ফিরে আসবে, সেদিন পরিচয় দেবো আমি বাংলাদেশি। এর আগে আমি বিপ্লব হাসান কোনোদিনও বাংলাদেশি পরিচয় দেব না। বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও দেখে অনেকেই মজা নিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের মানুষের মস্তিষ্কের বিকৃতি। রাজশাহী অনেক আগে থেকে একটা জামাত অধ্যুষিত এলাকা, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে জামাত, শিবির, ছাত্রী সংস্থার লোকেদের অভয়ারণ্য। এরাই কিন্তু ঘটিয়েছে। হতে পারে আড়ালে অন্য কোনো বিষয় থেকে থাকতে পারে, হতে পারে কোনো পুরুষ সেই নারীর কাছ থেকে প্রতারিত হয়েছে, কিন্তু তাকে উন্মুক্ত মাঠে এভাবে এটা করে নাম উচ্চারণ করতে লজ্জা লাগতেছে। সেই ভিডিও আবার ভাইরাল করে দিয়েছে। ছি বাংলাদেশ, ছি। বাঁচতে পারবে না ডক্টর ইউনূস। হাসিনার ফাঁসির রায় দেওয়ায় চরম রেগে যে সতর্কবার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ নতুন এক মোড়ে পৌঁছেছে যখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক কথিত সতর্কবার্তাকে ঘিরে আলোচনার ঝড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়ের পর দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন বিতর্ক পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। রায়ের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। আদালতের বাইরে কিংবা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ মানুষের ভিড় তুলনামূলকভাবে কম হলেও অনলাইন গণমাধ্যমে তীব্র আলোচনা চলছিল। ঠিক সে সময় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শোনা গেছে এমন দাবি করেন অনেকে। তবে ক্লিপটির সত্যতা এখনো নিশ্চিত নয়। কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। অডিওটিতে যেসব বক্তব্য রয়েছে বলে প্রচার করা হচ্ছে তার মূল কেন্দ্রবিন্দু হল শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সেনাপ্রধানের তথাকথিত অসন্তোষ। প্রচারিত ক্লিপ অনুসারে তিনি অভিযোগ করেছেন ডক্টর ইউনূস নাকি রায় কার্যকরের প্রক্রিয়া বা গতি নিয়ন্ত্রণ করেছেন এবং এই নিয়ে তিনি ক্ষুব্ধ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এমন কোন বক্তব্য সত্য হলে তা সংবেদনশীল ও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী মহলে বড় ধরনের বিভাজন তৈরি করতে পারে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় পুনর্গঠন প্রক্রিয়া এবং নতুন শাসন কাঠামোর নানা দিক নিয়ে কাজ করছেন। তিনি বিচারিক স্বাধীনতার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়ে আসছেন বলে বিভিন্ন মহল দাবি করে। তবে সমালোচকরা তাকে নানা সিদ্ধান্তে অতিরিক্ত প্রভাবশালী হিসেবেও চিহ্নিত করেন। ফলে প্রচারিত অডিওর বিষয়বস্তু যদি তা সত্য হয় তাহলে রাজনৈতিক সংঘাতের আরেকটি মাত্রা যুক্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই পরিস্থিতিতে সরকার বা সামরিক বাহিনীর কেউই আনুষ্ঠানিকভাবে বৈরী অবস্থার উপস্থিতি স্বীকার করেনি। সামরিক বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় গণমাধ্যমকে বলেন, সামরিক বাহিনী দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপ্রমাণিত অডিও বা গুজবকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এসব নজরে রাখা হচ্ছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক কর্মকর্তা দাবি করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অডিও নির্বাচনী সময় ও বড় রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা কোনো অপপ্রচারের অংশ হতে পারে। তার ভাষায় ডক্টর ইউনূস দেশে আইনগত স্বাধীনতা বজায় রাখতে কাজ করছেন। কোনো চাপে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের অপবাদ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সম্পর্ক তেমন বৈরী না হলেও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত মতবিরোধ অস্বাভাবিক কিছু নয়, বিশেষত এমন সময় যখন রাষ্ট্র বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বহু সিদ্ধান্ত জাতীয় ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। শেখ হাসিনার রায় দেশ ও আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে, ফলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সামঞ্জস্য বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মহলও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই মানবাধিকার সংগঠনগুলো রায় কার্যকরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সামরিক বাহিনী ও উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিদের অভ্যন্তরীণ মতবিরোধ যদি তা বাস্তব হয় তবে উন্নয়নশীল দেশের রাজনৈতিক রূপান্তরের সূক্ষ্ম ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে তাদের মন্তব্য। সর্বোপরি বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রচারিত অডিও বা কোনো বক্তব্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত তথ্যের অভাব। রাষ্ট্রীয় নিরাপত্তা, রাজনৈতিক ভারসাম্য এবং বিচারিক প্রক্রিয়া তিনটি অত্যন্ত সংবেদনশীল স্তম্ভ। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আরও স্পষ্ট তথ্য প্রয়োজন বলে পর্যবেক্ষকদের মত। জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানান। আইন উপদেষ্টা বলেন,
শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। একটাবার ভাবুন, বর্তমান বাংলাদেশে এই 3 থেকে 4 সেকেন্ডের যে কম্পনটি হয়ে গেছে গতকালকে, মানে সামনে যদি এই পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে ঢাকা শহর কিন্তু একদম ম্যাসাকার হয়ে যাবে, মানে মাটির সাথে পুরো মিশে যাবে। কাজেই আপনারা সকলেই ঢাকা ত্যাগ করুন, নিজেদের সেফ ভাবে থাকার একটা আশ্রয় খুঁজে বের করুন। যাদের গ্রাম অঞ্চলে বাড়িঘর আছে আপনারা সেখানে চলে যান। যদি আপনাদের নিজস্ব বাড়িঘর গ্রাম অঞ্চলে নাও থাকে তাও বলবো যে আত্মীয় স্বজনের কাছে সেখানে চলে যান। যদি দূরেরও আত্মীয় স্বজন হয়, যদি তাদের হাতে পায়ে ধরে হলেও যদি থাকতে হয়, তারপরও আপনারা সেখানে গিয়ে অবস্থান নেন। বর্তমান বাংলাদেশের সামনে যে ভয়ঙ্কর অবস্থা, মানে যতদিন যাবত কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন, যতদিন যাবত স্বৈরাচার এই সুদখোর মহাজন ইউনূস বাংলার মাটি থেকে সরে না যাচ্ছে, ততদিন বাংলার মাটি সুদ ভয়ঙ্কর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। শান্ত হবে না, আল্লাহর গজব প্রতিনিয়ত আসবেই। একটা জিনিস আপনারা একটু ভাবেন, যেই বাংলাদেশ আপনার লাখো শহীদের রক্তে কেনা, আর এই শহীদদেরকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেই ভাবে এই সরকার আপনার লাঞ্ছনা, ধিক্কার, অপমান, অপদস্থ প্রতিনিয়ত তারা আসলে করতে ভোলে না বা চালিয়ে যায়, আল্লাহর লানত কি তাদের উপর আসবে না? আমাদের উপর আসবে না? আমরা বাঙালি জাতির ভাই অনেক পাপ করে ফেলাইছি, অনেক পাপ। আমাদের পাপের আসলে কোনো সীমা নাই। পাপের আসলে বাপ মা মারা গেছে রে ভাই, বোঝেন নাই? কারণ আমরা স্বাধীন দেশ মানি না, আমরা সুদখোর মহাজনকে বসাইছি যাতে বাংলাদেশটা সামনের দিকে সুদের মাধ্যমে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় এজ আ ফিডব্যাক আজকের বা গতকালকের বাংলাদেশের এই অবস্থা। তাই বলবো, আপনারা আমার কথা মানুন বা না মানুন, আগে পরে একটাবার ভাবুন, বাংলাদেশে ইতিপূর্বে কিন্তু এই ঘটনা ঘটেনি, যেটি এই সুদখোর মহাজন ইউনূস যেদিন থেকে আসা শুরু করছে, এতদিন কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো হয়নি। বর্তমান কেন হচ্ছে এই রিজনটা বের করুন। শেখ হাসিনা বা বিএনপি সরকার থাকাকালীন এগুলো হয়নি, বা এরশাদ থাকাকালীন এই ঘটনা ঘটেনি। কেন সুদখোর মহাজন ইউনূস এই 17 থেকে 18 মাসের ভিতরেই বাংলাদেশের আল্লাহর তরফ থেকে আসলে গজব আমাদের উপর নেমে আসছে। আর বিজ্ঞানীরা বলছে সামনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, ঢাকা শহর মাটির সাথে মিশে যাবে, খুঁজেও পাওয়া যাবে না, লক্ষ লক্ষ জনগণ জাস্ট গায়েব হয়ে যাবে সেকেন্ডের ভিতরেই, লাশও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে কবর দেওয়ার নাকি জায়গা পর্যন্ত মনে করেন পাওয়া যাবে না, এত পরিমাণ মানুষ মারা যাওয়ার আসলে আশঙ্কা করছে। কাজেই বলবো আপনারা সেফ জায়গায় চলে যান। এই সুদখোর ইউনূসের বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের পাশে দাঁড়ান। কারণ আল্লাহ নিজে বলেছে, যেই দেশের মহাজন সুদখোর হয়, সুদখোরের মাথাকাট হয়, আর তার নীতি, তার আদর্শ সুদ দিয়ে হয়, ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের, সাধারণ জনগণের, গরিবদের রক্ত চুষে নেওয়া হয়, সেই সরকারের অধীনে সেই দেশের কখনোই কল্যাণ বয়ে আনে না, আল্লাহর রহমত দান করে না। কাজে বলবো, দেশ বাঁচান, সার্বভৌমত্ব বাঁচান, বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচান, নিরহ কোটি কোটি প্রাণকে বাঁচান। 50 লক্ষ মানুষ মারা যাবে জাস্ট সেকেন্ডের ভিতরেই। এত মানুষ কবর দিবেন কোথায়? এই লিস্টে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন, আমার পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই থাকতে পারে। কাজেই আবারও বলছি, আপনারা ঢাকা শহর ত্যাগ করুন, সেফ ভাবে একটি নিরাপদ স্থানে আপনাদের থাকার ব্যবস্থা করুন। সর্বশেষ আমি আরেকবার বলতে চাই, সুদখোর মহাজন স্বৈরাচার ইউনূস হটান, দেশ বাঁচান। যতদিন সুদখোর থাকবে ততদিন বাংলাদেশে আল্লাহর তরফ থেকে এই ধরনের গজব আসতেই থাকবে। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে
রক্ষা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে এই গত কিছুদিন ধরে মানে গত 2 দিন, গত শুক্রবার, তারপরে গতকাল সন্ধ্যায় এই ভূমিকম্প যে হয়েছে এইটা নিয়ে অনেকে কথা বলে, আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথেও অনেকে তুলনা করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।